নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার লাস্ট ভিডিওয় আপনাদের দেখিয়েছিলাম রামকৃষ্ণপুরম সাহেব বাগান সগুনায় অবস্থিত মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দিরের ভিডিও। আর আজকে যেখানে এসছি এইটি হচ্ছে শ্রী শ্রী মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দির। আগের আপনারা যে ভিডিওটা দেখেছেন সেইটি হচ্ছে এই আশ্রমের শাখা আশ্রম, আর আজকে যেখানে এসছি এইটি হচ্ছে শ্রী শ্রী মাতৃ মিশন ও মন্দিরের মূল আশ্রম। তো বন্ধুরা, আপনারা এই শ্রী শ্রী মাতৃ মিশন ও মন্দিরে কিভাবে এসে পৌঁছাবেন, এই আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, এখানে প্রসাদের কী ব্যবস্থা আছে, থাকার কী ব্যবস্থা আছে, এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চলে এসেছি কল্যাণী স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি কল্যাণী স্টেশনের একদম বাইরে, 1 নম্বরের দিক থেকে আমি বাইরে বেরিয়ে এসেছি। আর কল্যাণী স্টেশনের সামনেটা দেখুন এখন এইরকম হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। শিয়ালদহ থেকে রানাঘাটগামী যে কোনো লোকাল ট্রেন ধরেই আপনারা কল্যাণী চলে আসতে পারবেন। আর এই দিকটা দেখুন, এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যদি শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তবে এই 4 নম্বর প্ল্যাটফর্মে আপনারা এসে নামবেন। 4 নম্বর প্ল্যাটফর্মেই নামুন বা 1 নম্বরেই নামুন। স্টেশন থেকে সোজা বেরিয়ে আসতে হবে রাস্তার দিকে। সোজা এসে এই যে বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁ দিকে এই রাস্তা ধরে সোজা হাঁটতে হবে। স্টেশন থেকে কিন্তু আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন এই মাতৃ মিশন ও মন্দিরে। স্টেশন থেকে হেঁটে যেতে সময় লাগবে 2 মিনিট। স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকের এই রাস্তা ধরে 2-1 পা এগিয়ে এসেই সামনেই দেখতে পাবেন এই মোড়টা। এই মোড় থেকে ডান দিকে সোজা এগোলেই আজকের গন্তব্যস্থল মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দির। এই যে সামনেই দেখতে পাচ্ছেন কার্নিভাল হসপিটাল, এই কার্নিভাল হসপিটালের বিল্ডিংয়ের পরেই হচ্ছে মাতৃ মিশন ও মন্দির। চলে এসেছি আশ্রমের একদম সামনে। এই হচ্ছে আজকের গন্তব্যস্থল মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দির। ঠিকানা A9 155 কল্যাণী, নদিয়া। আর ওপরে দেখুন বোর্ডে লেখা রয়েছে এখানে সুলভ মূল্যে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। এছাড়া ঘি, পনির, মশলা, ধূপকাঠি, বিভিন্ন ধর্মীয় বই পাওয়া যায়। আর সেই সকল আপনারা এই কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। আর এখানে দেখুন একটি মেডিকেল শপ রয়েছে, আর এই মেডিকেল শপটাও কিন্তু এই মিশনেরই। আর এই মেডিকেল শপে আপনারা পশু পাখিদের জন্য মেডিসিন পাবেন। সামনেই দেখুন এক মা খাবার তৈরি করছেন, সকালের জল খাবার, রুটি তৈরি করছেন। এখানে মাটির উনুনে কাঠের জালে রান্না হচ্ছে। এটা কিন্তু আশ্রমেরই অস্থায়ী রন্ধনশালা। কাঠের জালে যখন রান্না হয় এইখানটাতেই হয়। আর এখানে দেখুন অনেক সবজিপাতি রাখা রয়েছে নিত্যকার রান্নার জন্য। আর এই দিকে দেখুন বড় বড় আরও 2টো উনুন রয়েছে। আর এখানে বিশাল বড় বড় 2টো কড়াই বসানো রয়েছে। কোনো অনুষ্ঠানের সময় এই বড় উনুনগুলোতে, এই বড় কড়াইতে রান্না করা হয়। চলুন এইবারে আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। এই হচ্ছে আশ্রমের প্রবেশদ্বার। তবে এইটা কিন্তু আশ্রমের পেছন দিকটায়, আমি পেছন দিকটা দিয়ে প্রবেশ করছি। সামনের যে মূল প্রবেশদ্বার বা তোরণ সেটা আপনাদের পরে দেখাচ্ছি। পেছনের এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে এখানে হচ্ছে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে রেখে তবেই আশ্রমের ভেতরে প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করেই বাঁ দিকেই হচ্ছে দেখুন সেই রন্ধনশালা, যেখানে নিত্যদিন আশ্রমের সকল সদস্য ও ভক্তবৃন্দদের জন্য রান্না করা হয়। এই যে দেখুন এখানে গ্যাস সিলিন্ডার রাখা রয়েছে, বড় বড় ওভেন রাখা রয়েছে, এইখানেই রান্না হয়। এছাড়া গরুর দুধ দিয়ে যে ঘি, পনির তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানেই হয়। আর এই যে সামনের এই কাউন্টার, এইখান থেকেই দুধ, ঘি, পনির এইগুলো সুলভ মূল্যে বিক্রি করা হয়। আর এই সমস্ত কল্যাণীবাসী যারা এই কাউন্টার অবধি এসে পৌঁছতে না পারেন তাদের জন্য কিন্তু এই গাড়িটি রয়েছে। এই গাড়ি করেই বাড়ি বাড়ি প্রয়োজনীয় সকল দ্রব্য পৌঁছে দেওয়া হয়।
আর এইটি হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে দেখুন চেয়ার টেবিল পাতা রয়েছে, এইখানেই ভক্তরা বসে প্রসাদ গ্রহণ করেন। আর এইখানে দেখুন মা শারদার খুব সুন্দর একটি চিত্রপট রয়েছে। আর ভগবানকে নিত্যদিন যে অন্নভোগ নিবেদন করা হয় সেই অন্নভোগ প্রস্তুত করা হয় এই রান্নাঘরে। আশ্রম থেকে আমাকে সকালের জলখাবার দেয়া হয়েছে। দেখুন সকালের জলখাবারে আছে আলু আর রাজমা দিয়ে তরকারি আর রুটি। খাবার খাওয়ার পর এদিকটায় দেখুন রয়েছে হাত মুখ ধোয়ার ব্যবস্থা। এখানে দেখুন বেসিন করা রয়েছে আর কল রয়েছে। আর পেছনের গেট দিয়ে প্রবেশ করে জুতো রাখার যে জায়গা তার পাশে দেখুন এখানে রয়েছে টয়লেট। আর এই সামনেটায় রয়েছে পানীয় জলের ব্যবস্থা। আর এইখানে দেখুন একটা জায়গা রয়েছে, এইখানে আশ্রমের রান্নার যে বাসন সেই বাসনগুলো দেখুন এইখানটায় ধোয়া হয় আর এই জায়গায় রাখা হয়। আর এই হচ্ছে পল্লী মঙ্গল কাউন্টার, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের মশলা, ড্রাই ফ্রুট, ধূপকাঠি, সস, কোয়াশ, হাতে দেয়া বড়ি, পাঁপড়, ডাল, এরকম বিভিন্ন রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। তবে এইগুলো সংগ্রহ করতে গেলে আপনাদের কিন্তু এইখানে এসেই সংগ্রহ করতে হবে। আর এছাড়া যারা কল্যাণীবাসী আছেন তারা ওই যে গাড়িটি বেরোয় সেই গাড়ি করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। আর আমি জিজ্ঞেস করলাম যে অনলাইনে শপিং করার কোনো ব্যবস্থা আছে কি না, তবে ওনারা জানালেন যে অনলাইনে শপিং করার মতন কোনো ব্যবস্থা কিন্তু নেই। এইবার আমি চলে আসলাম আশ্রমের সামনের দিকটায়। আপনাদের প্রথমেই বলেছিলাম আমি পেছন দিক দিয়ে প্রবেশ করেছি। আর এই হচ্ছে আশ্রমের সামনের মূল প্রবেশদ্বার। সামনে দেখছেন সুন্দর একটি তোরণ রয়েছে আর ওপরে লেখা রয়েছে মাতৃ মিশন ও মন্দির। আর সামনেই রয়েছে বিশাল বড় একটি লোহার গেট। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে আশ্রমের সামনের দিককার ভিউটা এই রকম। আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করে সামনে দেখুন এখানে একটি ছোট্ট জলাশয় রয়েছে। আর এখানে দেখুন একটা রাজহাঁস রয়েছে। আর এছাড়াও কিন্তু পাতিহাঁসও রয়েছে এখানে। রাজহংস মহারাজ এখন খাবার খেতে ব্যস্ত। ওই যে দেখুন ওই দিকটায় পাতিহাঁসও রয়েছে। আর এই দিকে দেখুন আর একটা ছোট্ট জলাশয় রয়েছে। আর এর মধ্যে দেখুন রং বেরঙের বিভিন্ন রকমের মাছ রয়েছে। চলুন এইবারে মূল মন্দিরে প্রবেশ করা যাক। মূল মন্দিরের যে গর্ভগৃহের সামনেই দেখুন রয়েছে এখানে ছোট্ট একটি নাট মন্দির। আর এই নাট মন্দিরের মাঝখানে দেখুন রয়েছে একটি যজ্ঞকুণ্ড। আর এই দিকটায় দেখুন একটা ছোট্ট গেট রয়েছে। আর এইখানে রয়েছে একটি বেদি। আর এইখানে দুটো গাছ রয়েছে। আর এখানে দেখুন এই গাছের তলায় মা দুর্গার একটি মূর্তি রাখা রয়েছে, ছোট্ট ছাঁচের মাটির মূর্তি। মূল যে গর্ভগৃহের ডান দিকে দেখুন এই একটা বড় নাট মন্দিরের মতন রয়েছে। এখানটায় ভক্তরা এসে বসেন, ঠাকুরের নাম গান করেন। আর এখানে দেখুন দেয়ালে মা শারদার একটি ছবি রাখা রয়েছে। আর এই দিকে দেখুন একটা বেশ বড় সিংহাসনের ওপরে মা শারদার একটি অপূর্ব সুন্দর চিত্র রাখা রয়েছে। মায়ের চিত্রের পেছন দিকটায় রয়েছে একটি পদ্ম ফুল। আর এই যে চিত্রপটটি, এই চিত্রপটে মা শারদার যে মুখমণ্ডল অপূর্ব সুন্দর। এই দিকটা দেখুন চেয়ার রাখা রয়েছে ভক্তদের বসার জন্য। আর এই নাট মন্দিরটা কিন্তু বেশ বড়। চলুন এইবারে মূল গর্ভগৃহে আমরা ভগবানের দর্শন করে নিই। মূল গর্ভগৃহের সামনেই দেখুন এখানটায় ফাঁকা একটু জায়গা রয়েছে। এইখানে বসে ভক্তরা প্রার্থনা করেন, নাম সংকীর্তন করেন। গর্ভগৃহে দেখুন মহারাজ এখন ভগবানের সেবা পুজো করছেন। আমরা আদ্যাপীঠ মন্দিরে ঠিক যেমনটা দেখতে পাই এখানেও সেই আদলেই কিন্তু ভগবানের বিগ্রহ রাখা রয়েছে। গর্ভগৃহে
শ্বেত পাথরের 3 ধাপের বেদির ওপরে নিচের দিক দিয়ে প্রথমেই রয়েছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ওনার উপরে রয়েছেন মা আদ্যাশক্তি মহামায়া, তার ওপরে রয়েছে রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ। আর একদম সামনে দেখুন রয়েছে নারায়ণশিলা, আর এখানে অনেকগুলো নারায়ণশিলা রয়েছে। আর মহারাজ দেখুন নারায়ণশিলায় শৃঙ্গার করিয়েছেন, আর রয়েছে শিবলিঙ্গ। আর গর্ভগৃহে মহারাজ এখন ভগবানকে পুষ্পসাজে সুসজ্জিত করছেন। ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, আর এই ফুল দিয়ে সাজানোর পর কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। আচ্ছা বন্ধুরা, আমরা এই শ্রী শ্রী মাতৃ মিশন মন্দিরে এসে এখানকার মহারাজকে পেয়ে গেছি। তো ওনার কাছ থেকে আমরা এই আশ্রম সম্বন্ধে কিছু কথা, কিছু তথ্য জেনে নেব। নমস্কার মহারাজ, আপনার নামটা একটু বলুন। আমার নাম স্বামী পরমাত্মানন্দ পুরী। আচ্ছা মহারাজ, আর আমরা যে আশ্রমে এসেছি, এই আশ্রমটা কবে কিভাবে প্রতিষ্ঠা হলো এখানে? এই আশ্রমটা 2000 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের এই আশ্রমের প্রতিষ্ঠাতা বা বর্তমান যিনি অধ্যক্ষ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সর্বেশ্বরানন্দ পুরী মহারাজ। আচ্ছা, বর্তমানে উনি আমাদের এখানকার সংঘগুরু, এবং 2000 সালে উনি এই আশ্রমটি প্রতিষ্ঠা করেছিলেন। উনি আর ওনার একজন সহপাঠী বন্ধু ছিলেন বর্তমানে শ্রীমৎ স্বামী সত্যানন্দ পুরী, আমরা যাকে ছোট মহারাজ বলি। ওনারা দুজন কলকাতা থেকে এসে কল্যাণীতে এই ভূখণ্ডের ওপর একটি ছোট্ট কনস্ট্রাকশন ছিল, আচ্ছা, সেইটাকে পুনরায় এরা মন্দিরে রূপান্তরিত করে আজ এই অবয়বটি দান করেছে। আচ্ছা, এই জমিটি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক ডক্টর অনাদিনাথ দা, উনি ছিলেন হেড এক্সামিনার কন্ট্রোলার 70-এর দশকে। আচ্ছা, ওনার আকস্মিক মৃত্যু হয় এই বাড়িতেই 1999 সালের 1 মার্চ। আচ্ছা, তারপর ওনার ধর্মপত্নী শ্রীমতী জ্যোৎস্না রানী দা এবং তার পুত্র শ্রী জ্যোতির্ময় দা, ওনারা ঠিক করেছিলেন যে এই বাড়িটার কিছুটা অংশ সমেত যে ভূখণ্ডটি রয়েছে সেটি মাতৃ মিশন মন্দিরকে দান করবে। যদিও এই আশ্রম এখানে সূত্রপাত হয়েছে বা মন্দিরের সূত্রপাত এখানে 2000 সালে, কিন্তু এই বড় মহারাজ বা ছোট মহারাজ আমি যাদের কথা বললাম, ওনারা কলকাতায় বাগবাজারে থাকতে ব্রহ্মচর্য জীবনযাপন করেছিলেন। আচ্ছা, নিজেদের আধ্যাত্মিক সাধনা এবং কিছু কর্তব্য কর্ম করেছিলেন। সেখান থেকে ওনাদের একটা উদ্দেশ্য ছিল যে মাকে কেন্দ্র করে একটি আশ্রয় তারা গঠিত করবে, পরবর্তীকালে যেটা মায়ের নামে থাকবে, মায়ের ভাবকে আশ্রয় করে। ভগবান শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে একটি কথা বলেছিলেন যে আমি আর কি করেছি, তোমাকে এর চেয়ে অনেক ঢের করতে হবে। আচ্ছা, পরবর্তীকালে শ্রী মা সেই কথার আবেশ টেনে বলেছিলেন যে বাবা ঠাকুরের ছিল মাতৃভাব, সেই মাতৃভাবকে বিকাশের জন্য আজ তিনি আমাদের রেখে গেছেন। তাই শ্রীরামকৃষ্ণের এই মাতৃভাব বা সেই জগৎজননীর যে অমোঘ আশীর্বাণী, এটিকে মাথায় রেখেই
এই আশ্রমটি গঠিত হয়েছিল এবং সেই ভাবকে কেন্দ্র করেই আজ 27 বছর ধরে কল্যাণীতে এবং তৎসংলগ্ন অঞ্চলে বিভিন্ন রকম সেবামূলক কর্ম করে চলেছে। এটি মূলত একটি আধ্যাত্মিক এবং দাতব্য প্রতিষ্ঠান, অর্থাৎ যেটাকে বলা হয় স্পিরিচুয়াল চ্যারিটেবল অর্গানাইজেশন, আচ্ছা, যেখানে ভগবানের পূজা হয়, আরাধনা হয়, আধ্যাত্মিক বিষয় চর্চা হয়, হিন্দু ধর্মের যে অন্যান্য যে পূজাকর্ম, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো বা অন্যান্য অনুশীলন হয়, তার সঙ্গে যে ভগবানের যে মানব বিগ্রহ, সেই মানব বিগ্রহের সেবা, মানুষকে সেবা করা, বিভিন্ন পর্যায়ে গিয়ে তাদের সেই সম্মান প্রদান করে সেবা করা, এটাই আমাদের উদ্দেশ্য। বিগত বছরে আমরা বেশ কিছু মানবিক সেবার সুযোগ পেয়েছিলাম বা এখনও সেই সেবা চলছে। বর্তমানে আমাদের অনেক রকম কাজকর্ম আছে, সেই কাজকর্ম নিয়ে আমরা এগিয়ে চলেছি। তার সঙ্গে আধ্যাত্মিক পিপাসু মানুষ তারা আসেন, তাদের মন্ত্র দীক্ষা, তাদের আধ্যাত্মিক জ্ঞান, এছাড়া পূজা অনুষ্ঠান এগুলো তো হয়ে থাকে। আচ্ছা, এখানে কি কি মানে অ্যাক্টিভিটিগুলো হয়, যেগুলো হয়? এখানে মেনলি অ্যাক্টিভিটি যেটা হয় সেটা হচ্ছে আমাদের এইখানে যা পরিবেশ, এখানে আমরা বুঝেছিলাম যে এখানে মানুষের জন্য পশ্চিমবঙ্গে বয়স্ক মানুষদের খুব অসুবিধা, বিশেষ করে যারা নিঃসন্তান বা সন্তানের বিবাহ হয়ে গেছে বা যাদের সন্তানরা অন্য প্রদেশে থাকে, সেই ধরনের বাবা মা যারা, তাদের খুব অশান্তির মধ্যে থাকতে হয়। ওই জন্য আমাদের এখানে মূল একটি বৃদ্ধাশ্রম খোলা হয়েছিল 2018 সালে। আচ্ছা, তারপর আমাদের এখানকার পল্লী মঙ্গল আছে, যেটা কিছু আমাদের আশ্রমের যে কিছু উৎপন্ন দ্রব্য, যেমন ঘি, পাঁপড়, পনির, তারপর বিভিন্ন রকম গোটা মশলা, গুঁড়ো মশলা, সস, বিভিন্ন ঋতুর সময় সেই ধরনের স্কোয়াশ, কাসুন্দি, পাঁপড়, এগুলো আমরা তৈরি করে থাকি। এগুলো এখান থেকেও যেমন সেল হয়, এছাড়া কল্যাণীর বিভিন্ন অঞ্চলে আমাদের মোবাইল ডিসপেন্সারি মতো একটি মোবাইল ভ্যানও আছে। আচ্ছা, যেখানে গিয়ে মানুষের এই ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা তাদেরকে সরবরাহ করে থাকি। আচ্ছা, এছাড়া দুগ্ধ পরিষেবা কেন্দ্র আছে, আমাদের গোশালা আছে সাহেববাগানে। তারপর আমাদের এখানে বহু অ্যাম্বুলেন্স আছে, এখানে হসপিটাল প্রচুর আছে, কিন্তু কল্যাণীর মানুষকে চিকিৎসার জন্য প্রায়শই কলকাতায় স্থানান্তরিত করতে হয়, শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককে। ফলে এখানে অ্যাম্বুলেন্সের একটা চাহিদা আছে, সেই চাহিদা মেটাতেই 2003 সাল থেকে আমাদের এই সেবাটি অব্যাহত রয়েছে। আচ্ছা, বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স এখানে আছে, তার সঙ্গে যেটা উন্নত প্রযুক্তিযুক্ত আইসিইউ অ্যাম্বুলেন্স, আচ্ছা, ভেন্টিলেশন প্রযুক্তিযুক্ত, একটা মানুষকে সেখানে 7 দিন পর্যন্ত ট্রিটমেন্ট করা যাবে। আচ্ছা, সেটা শিশু এবং বৃদ্ধ উভয়ই সেখানে থাকতে পারে। সেরকম একটি অ্যাম্বুলেন্স আমাদের 2টি রয়েছে বর্তমানে। আমাদের ভবিষ্যতে একটি মোবাইল ডেন্টাল বা ওরাল ক্লিনিকের একটা প্ল্যান করা হচ্ছে। আচ্ছা, যেটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের মুখের যে সমস্যা, দাঁতের সমস্যা, সেগুলো এবং তার সঙ্গে অন্যান্য চিকিৎসা হবে, সেগুলো করা হবে। আর আমাদের অন্যতম উল্লেখযোগ্য যেটা কর্মধারা, যেটার প্রজেক্ট নেওয়া হয়েছে বছর 2 হলো, সেটা হচ্ছে আমাদের সমাজে যে সমস্ত শিশুরা আছে যারা একটু অতি বাৎসল্যতা নিয়ে জন্মায়, যাদের সেই অর্থে বিকাশ হয় না, আমাদের পরিভাষায় যাকে বলা হয় অটিজম বাচ্চা বলা, যদিও স্পেশাল চাইল্ড কথাটা বড় বাবা পছন্দ করেন না বলতে, তবু সাংবিধানিক বা আইনগত কারণে সেটাকে আমাদের বলতে হয়। তো ওই ধরনের বাচ্চাদের শুধু নয়, এবং তাদের বাবা মায়ের সঙ্গে শিশুরা যাতে থাকতে পারে, সে ধরনের জন্য একটি 5 তলা বিশিষ্ট একটি আমাদের ভবন হচ্ছে। সেখানে তাদের উন্নত শিক্ষা, উন্নত জীবনযাপন, তার সঙ্গে যে ম্যাক্সিমাম যে সমস্ত পরিষেবা দিয়ে তাদেরকে সুন্দরভাবে রাখা যায়, এবং তাদের ভবিষ্যতে তাদের বাবা মায়ের যাতে কোনো চিন্তা না থাকে, তাদের অবর্তমানে তাদের শিশুদের কী হবে, এই চিন্তাটি মাথায় রেখে এই প্রজেক্টটি নেওয়া হয়েছে। আমাদের খুব আশা যে 2027 সালের মধ্যে হয়তো আমাদের প্রজেক্টটি সম্পূর্ণ হবে। আচ্ছা, এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে? এখানে নিত্য পুজো হয়, জগৎজননী শ্রী শ্রী আদ্যমায় ভগবান শ্রীরামকৃষ্ণ এবং রাধা গোবিন্দের নিত্য ভোগ হয়, অন্ন ভোগ হয়, এবং এখানে ভক্তদের প্রসাদের ব্যবস্থা আছে। একটু আগে থেকে জানালে ভালো হয়। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে বহু ভক্ত বহুদিন প্রসাদ পায় এসে, আচ্ছা, বিভিন্ন সময় এসে।
আমাদের প্রসাদের এখানে কোনো টাইম নেই, তবুও আমরা একটা চেষ্টা করি টাইমের মধ্যে সবাইকে আনতে। আচ্ছা। কিন্তু অন্য সময় যদি কেউ আসে আমরা কিছু না কিছু তাকে প্রসাদ দিয়ে থাকি। এছাড়া দুর্গা পুজো, কালী পুজো, অন্নপূর্ণা পুজো, ঠাকুরের জন্মতিথি, শ্রী মায়ের জন্মতিথি, এ ধরনের উৎসবগুলোতে বহু লোক প্রসাদ পায়। কয়েক হাজার লোক মন্দিরের সামনে প্রসাদ পায়। আচ্ছা, প্রসাদের জন্য কি কুপন সংগ্রহ না, করতে? আমাদের এখানে প্রসাদের জন্য কেন, আমাদের এখানে কোনো কিছুর জন্যই কোনো অর্থ নেওয়া হয় না। আচ্ছা। যে পরিষেবাগুলো দেওয়া হয় সেগুলোর জন্য সামান্য অর্থ নেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, যেমন অ্যাম্বুলেন্স পরিষেবা বা পল্লীমঙ্গল, কিন্তু সেটা আমাদের শুধু কর্ম পরিচালনা করার জন্য। আচ্ছা। এমনি এখানে প্রসাদের জন্য বা উৎসব অনুষ্ঠানের প্রসাদ পাওয়ার জন্য কোনো কুপন সিস্টেম বা কোনো প্রণামীর ব্যবস্থা নেই। আচ্ছা। যদি কেউ কিছু মায়ের জন্য প্রণামী দিতে চায়, সেটা আমাদের এখানে কোনো প্রণামী বক্সও নেই, সেটা ওই অফিসে রিসিভ করে তাদের হাতে দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে থাকার ব্যবস্থা আছে ভক্তদের? হ্যাঁ, বর্তমানে আমাদের এখানে একটি বাড়ি একজন দিয়েছিলেন, বিমল ভট্টাচার্য, ওনার দিদি এবং জামাইবাবু, তারা এই বাড়িটি আমাদের দিয়েছিলেন। এই 9 নম্বরেই 385 নম্বর বাড়ি, আচ্ছা, দোতলা বাড়ি। সেই বাড়িটিতে আমরা কিছুটা একটা স্বল্প পরিসরে 3-4টি ঘর নিয়ে একটি অতিথি নিবাস করেছি। আচ্ছা, অন্তত কিছু ভক্ত এসে থাকতে পারে সেখানে। আচ্ছা। এছাড়া সাহেব বাগানে বৃদ্ধাশ্রমে 2-1টা ঘর ফাঁকা থাকে, সেখানেও মাঝে মাঝে কিছু ভক্ত এসে থাকে। আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে একটু উন্নত মানের অতিথি নিবাস করার। আচ্ছা আচ্ছা, আশ্রম কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের এখানে ভোরবেলা মঙ্গল আরতির পরে মোটামুটি 6টা থেকে 12টা অবধি খোলা থাকে, ভোগের পরে অবধি। আচ্ছা। আর বিকেলবেলা 4টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত সাধারণ দর্শন থাকে। আচ্ছা, আপনাদের সঙ্গে যদি আগের থেকে কেউ যোগাযোগ করতে চান তার জন্য একটা ফোন নাম্বার বলা যাবে? হ্যাঁ, আমাদের এখানকার যিনি সাধারণ সম্পাদক আছে, ওনার ফোন নাম্বার হচ্ছে 7059-428-773। আচ্ছা। ওনার নাম স্বামী কালিকানন্দ পুরী। আচ্ছা। উনি এই নাম্বারটাতে আমাদের বিভিন্ন রকম যে সামাজিক মাধ্যম আছে বা অনলাইন পেমেন্টের যে ব্যবস্থা সেগুলো আছে, আচ্ছা। আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে দীক্ষার ব্যবস্থা আছে? হ্যাঁ, দীক্ষার ব্যবস্থা আছে। এখানে দীক্ষা নিতে গেলে এখানকার যিনি বর্তমান অধ্যক্ষ, যার কথা বললাম, যিনি এখানকার প্রতিষ্ঠাতা বা প্রাণপুরুষ, পূজনীয় বড় বাবা, তার কাছে একটি অ্যাপ্লিকেশন করতে হয়। আচ্ছা। সেই দরখাস্ত করলে তারপর আমরা সেই দরখাস্ত জমা দিই, এবং তার কিছু প্রসিডিওর আছে, কিছু বই পড়তে হয়, নির্দিষ্ট সময় আশ্রমে এসে বিভিন্ন রকম প্রবচনে যোগদান করতে হয়, তারপর আমরা দীক্ষার ব্যবস্থা করে থাকি। আচ্ছা, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা মহারাজের কাছ থেকে আশ্রম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম। আমি এবারে সিঁড়ি দিয়ে ওপরে যাচ্ছি। ওপরে গিয়ে চলুন ওপরটা একবার আমরা ঘুরে দেখে আসি ওপরে কি আছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে দেখুন এখানে বিশাল বড় একটা হল ঘর রয়েছে, আর এখানে দেখুন সোফা পাতা রয়েছে, আর এইখানে মাঝখানে একটা চেয়ার রয়েছে, এখানে মহারাজ বসেন। এইখানটা হচ্ছে আশ্রমের বৈঠকখানা, এইখানে বসেই আশ্রমের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। আর এই কক্ষে দেখুন একটা শোকেস রয়েছে, আর এখানে অনেক মেডেল রাখা রয়েছে। আর এখানে রয়েছে দেখুন দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মূর্তি। আর এই হচ্ছে আশ্রমের অফিস রুম। সম্পূর্ণ আশ্রম দর্শন করে এবারে আবার নিচে চলে এসেছি। আমরা মহারাজের কাছে যে শুনেছিলাম এখানে অনেকগুলো অ্যাম্বুলেন্স রয়েছে যেগুলোতে রুগীদের পরিষেবা দেওয়ার জন্য সেগুলো চালানো হয়। এই হচ্ছে সেই অ্যাম্বুলেন্সগুলো। দেখুন এখানে আইসিইউ অ্যাম্বুলেন্সও রয়েছে আর নর্মাল অ্যাম্বুলেন্সও রয়েছে। আর এখন চলে এসেছি A9 385 নম্বর বাড়িতে। এই হচ্ছে সেই বাড়িটি যেইটি আশ্রমের অতিথি নিবাস। চলুন একবার ভেতরে ঢুকে দেখে নিই। বাড়িটা একটা দোতলা বাড়ি, তবে এখানে এসে জানতে পারলাম যে ওপরেই অতিথি নিবাসের জন্য ব্যবস্থা করা হয়েছে। তা আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসলাম। এই যে দেখুন এখানে অতিথিদের জন্য রুমের ব্যবস্থা রয়েছে, অ্যাটাচ টয়লেট। আর এখানে দেখুন একটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি রাখা রয়েছে।
তবে রুমের ভেতরগুলো আপনাদের দেখাতে পারলাম না, কারণ তালা দেওয়া রয়েছে দরজাগুলোয়। তবে খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিবেশটাও খুব ভালো। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আগের থেকে ফোনে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, কল্যাণীর শ্রী শ্রী মাতৃ মিশন ও মন্দির শ্রী শ্রী আদ্যা মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।